ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে ইফেই ঝাওকে বলে যে পেইয়ান জাংসিকে ধরে নিজের বুকে চাকু ঢুকিয়ে দিয়েছিল। এখন পেইয়ান রাজপ্রাসাদে আছে আর জাংসি জেলখানায়। এদিকে পেইয়ানকে দেখা যায় যে কিনা মহারাজকে বলছে, আমি প্রথম দেখাতেই ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছি। এরপর আমি জোর করে তাকে আমার দাসী হতে রাজি করিয়েছি। আর যখন আমি শুনতে পেয়েছি সে আমাকে ছেড়ে চলে যাবে, তাই তাকে আমার কাছে রাখার জন্য আমি এরকমটা করেছি। মহারাজ, আপনি তাকে ছেড়ে দিন। মহারাজ বলে, কিন্তু ও অনেক বড় অন্যায় করেছে, রাজ্যের একজন অফিসিয়ালকে মারার চেষ্টা করেছে। পেইয়ান বলে, ও রাজ্যের নিয়ম কানুন জানে না, ও ভয় পেয়ে এমনটা করেছে, আমি ওকে আমার কাছে রাখতে চাই। মহারাজ এতে প্রচন্ড রেগে যায়। পেইয়ান তখন নিজের মার্কিউসের টুপি খুলে ফেলে আর সেই মার্কিউসের চাকরি থেকে রিজাইন করে দেয়। এদিকে ঝাও জাংসির কাছে আসে। ঝাও বলে, তুমি অনেক চালাক একটা মেয়ে, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। তারপরও না বুঝে থাকলে আমি বলে দিচ্ছি, পেইয়ান বর্তমানে সবার মন জয় করে রেখেছে। এই অবস্থায় মহারাজ তাকে শান্তিতে থাকতে দেবে না এবং তাকে সন্দেহ করবে। এই কারণে সে তোমাকে ব্যবহার করে চাকরি ছেড়ে দিচ্ছে। মূলত সে এক পা পেছনে যাচ্ছে যাতে সে লাফিয়ে সামনে আসতে পারে। সে বরাবরই এমনটাই করেছে। প্রথমবার তোমাকে দিয়ে সে আমাকে ধরতে চেয়েছে, দ্বিতীয়বার তোমার জন্য ওষুধ আনার নাম করে প্রাসাদে সে অনেক নাটক করেছে, এইবারও সেম কাজ করেছে। এখনো সময় আছে, তুমি আমার হয়ে কাজ করো, আমি অতীতে সবকিছু ভুলে যাব। জাংসি তখন বলে, উনি যেটা করেছে এটা করে উনি ওনার নিজের ক্যারেক্টার বুঝিয়েছে, তবে আমারও নিজের ক্যারেক্টার রয়েছে, আমি আর কখনোই কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। এরপরে তারা বাইরে বেরিয়ে আসলে সেখানে পেইয়ান আসে। পেইয়ান আর জাংসি বাড়িতে যাওয়ার সময় পেইয়ান জাংসিকে খাবার কিনে দেয়। জাংসি বলে, হুজুর এবার আমি আমার বাড়িতে চলে যেতে চাই। পেইয়ান বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আগে বাড়িতে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এরপরে তারা বাড়িতে গেলে সামনে পেইয়ানের মা ছিল। পেইয়ান তার কাছে হাঁটু গেড়ে বসে। পেইয়ানের মা তাকে বলে, তুমি কি জানো তুমি কি ভুল করেছো? এবার আমাদের অ্যানসেস্ট্রাল হলে মেমোরিয়াল ট্যাবলেটের সামনে গিয়ে বসে থাকো। রাতের বেলা জাংসি তার নিজের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন জিমিং সেখানে আসে। সে জাংসিকে কিছু ডাক্তারের বই দেয় আর বলে, তুমি অনেক চালাক, ফল ফুল গাছপাতা সম্বন্ধে তোমার অনেক জ্ঞান আছে, এগুলো পড়লে তুমি আরো কিছুটা চিকিৎসা বিদ্যা শিখতে পারবে। এদিকে ঝাও সেই বীজগুলো এনেছে এবং সেগুলো হাতে লাগিয়ে এরপর ভিনেগারে ছোঁয়ালে সে দেখতে পায় সত্যি তার হাত লাল হয়ে গেছে। তখন ইফেই এসে বলে, আমি পেই ম্যানশনে গিয়েছিলাম। জাংসি বলল, সে নাকি আপনার সঙ্গে কথা বলতে চায়। ঝাও এরপর জাংসির কাছে আসলে জাংসি বলে, তুমি আমার বিড়ালটা আমাকে দিয়ে দাও, আমি আর তোমার কোনো কাজে আসবো না, তাই বিড়ালটা আমাকে দিয়ে দাও। জাংসি খেয়াল করে ঝাওয়ের হাত লাল। সে হাত ধরতে চাইলে ঝাও বলে, আমাকে একটু সময় দাও। এরপর সে চলে যায়। পরদিন সকালে পেইয়ান আর তংমিন কথা বলছিল। তংমিন বলে, ঠান্ডা অনেক বেড়ে গেছে, তাই হুজুর শীতের পোশাক ভালো করে পরবেন। পেইয়ান বলে, তোমরা খেয়াল রেখো মা কি করে। তংমিন বলে, বড় ম্যাডামের যে রাগ, বেচারি জাংসি ওই দিন শুধু শুধুই মার খেলো। পেইয়ান এটা শুনে একদম অবাক হয়ে যায়। সে বলে, কবে? আন বলে, জেলখানায় ধরে নিয়ে যাওয়ার দিন। এরপর পেইয়ান অ্যানসেস্ট্রাল হলে ছিল। তখন বাহিরে জাংসি এসে দাঁড়ায়। পেইয়ান বলে, জাংসি মা তোমাকে মেরেছে, তুমি এই কথাটা আমাকে কেন বললে না? জাংসি বলে, ওই জেটটা আমার দেখে রাখা উচিত ছিল, আমার কাছ থেকে যেহেতু হারিয়েছে তাহলে ওই থাপ্পড় আমি ডিজার্ভ করি। পেইয়ান বলে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, সবকিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। জাংসি বলে, আপনাকে ক্ষমা চাইতে হবে না, যা হওয়ার তা হয়ে গেছে। এরপর রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে একজন মন্ত্রী দুজন সৈনিককে নিয়ে আসে, যারা তলোয়ার দিয়ে আঘাত করার সাথে সাথেই একটি তলোয়ার মাঝখান থেকে ভেঙে পড়ে যায়। মহারাজ বলে, এর মানে কি? সেই মন্ত্রী তখন বলে, যে তলোয়ারটা ভালো এটা অন্য একটা শহর থেকে বানানো হয়েছে, আর যে তলোয়ারটা ভেঙে গেল এটা নাংলিং শহর থেকে বানানো হয়েছে। নাংলিং শহর থেকে আনা অনেকগুলো তলোয়ারই এমন পাওয়া গেছে। মহারাজ এই বিষয়ে আরো ইনভেস্টিগেশন করতে বলে। এরপর সে পেইয়ানকে ডেকে পাঠায়, কারণ নাংলিং শহর হলো পেইয়ানদের আসল পৈতৃক বাড়ি। পেইয়ান বলে, যেহেতু আমার এখন চাকরি নেই তাই এমনিতেও আমি সেখানে যেতাম, আর এবার যেহেতু একটা সমস্যা ধরা পড়েছে তাহলে আমি এর আসল কারণ উদ্ঘাটন করেই ফিরবো। এরপরে পেইয়ান তার মায়ের কাছে আসে। তার মা বলে, তোমার উপর আমার পুরো ভরসা আছে। পেইয়ান চলে গেলে তার দাসী বলে, হুজুর যদি তলোয়ারের কারবারি জেনে যায়? পেইয়ানের মা বলে, এখনো ওকে জানানোর সময় হয়নি, এখনই যাতে ও কিছুই জানতে না পারে। এদিকে পেইয়ান জাংসিকে তার কাছে ডাকে। সে বলে, আমি নাংলিং শহরে যাচ্ছি, আমি চাই তুমি আমার সাথে চলো। নাংলিং শহর পাহাড় পর্বতে ঘেরা, তাই আমি নিশ্চিত তোমার সেটা ভালো লাগবে। জাংসি ম্যাপ দেখে বুঝতে পারে নাংলিং শহরের পাশেই ইউজো আইল্যান্ড অবস্থিত। সেখানে মূলত তার মাস্টার তাকে সে বিড়ালটা নিয়ে যেতে বলেছিল। জাংসি তখন রাজি হয়ে যায়। এই খবর ঝাওয়ের কাছে চলে আসে যে পেইয়ান নাংলিং শহরে যাচ্ছে।
তাই ঝাও রাতের বেলা জাংসির ঘরের কাছে আসে। আর সে শুনতে পায় জাংসি আর জিমিং কথা বলছে। জিমিং বলে, তুমি কি সত্যি নাংলিং শহরে যাবে? তাহলে আমিও তোমার সাথে যাব। আমি এখানে একা। তখন বিড়ালের মতো শব্দ করে। জাংসি বুঝে যায় ঝাও এসেছে, তাই সে জিমিংকে বলে, ঠিক আছে, তাহলে আমরা একসাথেই যাচ্ছি। জিমিং চলে গেলে ঝাও তার কাছে আসে। জাংসি বলে, তুমি আমার বিড়াল এনেছো? বিড়ালটা ঝাওয়ের হাতেই ছিল, কিন্তু সে সেটা তাকে দেয় না। ঝাও বলে, তুমি কি নাংলিং শহরে যাচ্ছ? জাংসি বলে, হ্যাঁ। এরপর সে তার হাতের রং দেখতে পায়। সে তখন তাকে একটা ওষুধ দেয় আর বলে, এটা হাতে লাগালে হাতের রং উঠে যাবে। এরপরে ঝাও বাড়িতে চলে আসে আর সে সেই ওষুধটাই দেখছিল। তখন সেখানে ইফেই আসে। সে বলে, আপনি এটা কোথায় পেলেন? ও বাবা, এখন তো মনে হচ্ছে আরো একজন নাংলিং শহরে যাবে। ঝাও বলে, ওকে ব্যবহার করেই আমি পেয়ানের মাথায় কি চলছে সেটা বের করতে পারবো। এরপরে পরদিন ঝাও যখন রাজপ্রাসাদে যায়, তখন মহারাজ তাকে বলে, পেয়ানের সঙ্গে তুমিও নাংলিং শহরে যাবে আর তার সকল কিছুর উপর তুমি নজর রাখবে। এই খবর পেয়ানের কাছেও পৌঁছে যায় যে ঝাও তাদের সঙ্গে যাবে। জাংসি আড়াল থেকে এটা শুনে ভাবতে থাকে, ওই নির্লজ্জ বিড়াল আমাদের সঙ্গে যাচ্ছে, তাহলে তো ভালোই হলো। আমি কোনো না কোনো সুযোগে সে বিড়ালটা তার কাছ থেকে নিয়ে নেব। এরপর পরদিন সবাই তৈরি হয়ে গেলে ঝাও ইফেইকে নিয়ে সেখানে আসে। পেয়ান বলে, কমান্ডার আপনি আগে গাড়িতে উঠুন। কিন্তু ঝাও বলে, আমি তো মেহমান, আপনি আগে উঠুন। এরপর ঝাও সামনে যেতে চাইলে জাংসি তার সামনে এসে দাঁড়ায় আর এরপর তার আগে আগে গিয়ে গাড়িতে উঠে পড়ে। ঝাও শুধু তাকে দেখতে থাকে। এরপরে দেখা যায় রাস্তায় ইফেই আর তংমিন একসঙ্গে ঘোড়া দৌড় করছিল। জাংসি এগুলো দেখে বলে, আমারও ঘোড়ায় চড়তে ইচ্ছে করছে। পেয়ান বলে, তুমি ঘোড়া চালানোর জন্য খুবই দুর্বল। জিমিং বলে, কিন্তু আমার মনে হয় তুমি ঘোড়ায় চড়লে একদম পঙ্খিরাজ ঘোড়ার মতো লাগবে। জাংসি এটা শুনে খুব খুশি হয়। ঝাও বলে, জাংসির শরীর ঘোড়া চড়ার মতো একদম পারফেক্ট, তাহলে আপনি কেন তাকে দুর্বল বলছেন? জাংসি এরপর চা ঢাললে পেয়ান হাত বাড়িয়ে দেয়, কিন্তু জাংসি চাটা জিমিংকে দিয়ে দেয়। এরপর সে পেয়ান আর ঝাওকে বলে, আপনারা একটু নিয়ে খান। পেয়ান বেচারা নিয়েই খেতে শুরু করে। জাংসি এরপর পিঠার একটা বক্স বের করে, সেখান থেকে পিঠা বের করে জিমিংকে দেয়। জিমিং বলে, এটা খেতে খুব ভালো হয়েছে। জাংসি বলে, হুজুর আপনার ঠান্ডা লেগেছে, আপনার মিষ্টি খাওয়া ঠিক হবে না। আর কমান্ডার, আপনি তো মিষ্টি পছন্দ করেন না। ঝাও তখন বলে, পছন্দ করি না সেটা আলাদা কথা, কিন্তু এখন আমার খিদা পেয়েছে। সে কেড়ে নিয়ে খেতে শুরু করে। এরপর বলে, এটা খুবই ভালো হয়েছে। আমার মনে হয় মার্কিউস তোমাকে এজন্যই নিয়ে যাচ্ছে, যাতে সে ভালো ভালো খাবার খেতে পারে। এরপরে তারা যখন নৌকা দিয়ে যাচ্ছিল, তখন পেয়ান আর ঝাও বড় নৌকায় ছিল। জাংসি এসে যে মেয়েটা নৌকা চালাচ্ছিল তাকে বলে, তুমি একটু রেস্ট করো, দাও আমি চালাই। মেয়েটি বলে, এটা কি বলছেন, আমি করতে পারবো। জাংসি বলে, চুপ করে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি, তুমি আমাকে দাও, তুমি একটু রেস্ট করে তুমিও বাঁচো আমিও বাঁচি। এরপর জাংসি নৌকা চালাতে শুরু করে। এই মেয়েটার নাম আইয়ান। এরপরে তারা সবাই পেয়ানদের বাড়িতে চলে আসে। জাংসিকে আইয়ান নামে সেই মেয়েটা তার জামাটা ফেরত দিতে আসে, মানে উপরের কোটটা। জাংসি বলে, তুমি শীতের ভেতর নৌকা চালাও, তুমি এটা রেখে দাও। এরপর রাতের বেলা পেই ফ্যামিলি সকল বড় মানুষরা আর আজ যারা গেছে তারা সবাই মিলে খাবার খেতে বসে। সেখানে পেয়ানের চাচা পেয়ানকে বলে, আমরা আপনাকে অনেক সম্মান করি, কারণ আপনি এখন রাজ্যের একজন মার্কিউস। কিন্তু আমি শুনলাম আপনি নাকি একটা মেয়ের জন্য মার্কিউসের পদ ছেড়ে দিয়েছেন। আপনার কি মনে হয় না এতে আপনি আপনার নিজের পরিবারকে অসম্মান করছেন? আমার দেখার অনেক ইচ্ছা যে সেই মেয়েটা আসলে কে। জাংসি তখন পেয়ানকে বলে, হুজুর আমি এখন বাইরে যাই। তখন ঝাও বলে ওঠে, মার্কিউস যেটা করেছে সেটা রাজ্যের একটা নিয়ম, নিয়ম ভাঙলে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হয়। আপনি বলতে চাইছেন মার্কিউস চাকরি ছেড়ে ভুল করেছে? তার মানে কি আপনি বলতে চাইছেন যে আমাদের রাজ্যের নিয়ম ভুল? পেয়ানের চাচা বলে, আমি এই কথা একবার বলিনি। ঝাও এসে বলে, আপনারা বয়সে বড়, তাই মার্কিউস আপনাদেরকে কিছু বলছে না। যদি আমি হতাম। চাচা বলে, কে আপনি? ঝাও বলে, আমি কমান্ডার ওই ঝাও। তারা সবাই তখন উঠে তাকে সম্মান জানায়। ঝাও পেয়ানকে বলে, আপনার পরিবারের বিরুদ্ধে আমি কথা বলেছি, তাই আমার এখানে খাওয়া ঠিক না, আমি বরং আসি। জাংসি বলে, আমিও আসছি। জিমিং কোনো কথা বলা ছাড়াই চলে যায়। জিমিং এরপর জাংসির কাছে আসে। সে বলে, মন খারাপ করো না। জাংসি বলে, না আমি মন খারাপ করছি না, আমার কি, আমি কয়দিন পর চলে যাব। এরপরে তারা একসঙ্গে বাজারে আসে। এদিকে পেয়ান তার চাচাদের সঙ্গে খাবার খাচ্ছিল, ওদিকে বাজারে জিমিং কিছু ক্যালিগ্রাফি দেখতে থাকে। জাংসি বলে, জিমিং ভাইয়া তোমাকে আমার সঙ্গে আসতে হবে না, তোমার যা কিনতে হয় তুমি কেনো, আমি কিছু খাবার কিনে নিয়ে খেতে থাকি। জিমিং বলে, আচ্ছা। এরপর জিমিং এর নজর পড়ে একটা ছোট ব্যাগের উপর। সে কল্পনা করে 2 সপ্তাহ আগে একটা ব্রথল প্যাভিলিয়নের বাইরে সে ড্রিঙ্ক করছিল। তখন একটি মেয়ে একটা চিঠি তার কাছে পাঠায়, যেটা মূলত একটা কবিতার লাইন ছিল। জিমিং সে মেয়েটাকে দেখতে পায় না, আর আমরাও দেখতে পাই না। জিমিং তাকে মনে রেখেছে, আর সে তার জন্য এই ছোট ব্যাগটা কিনে নেয়। এদিকে জাংসি খাবার খেতে গেলে দোকানদার বলে, আপনি গিয়ে বসুন।
জাংসি দেখতে পায় সেখানে ঝাও এসেছে। সে তখন ঝাওয়ের কাছে এসে বলে, আপনি আমাকে ফলো কেন করছেন? ঝাও বলে, আমার তো মনে হয় আমি আগে এসেছি। জাংসি বলে, আজ আপনি আমাকে সাহায্য করেছেন, তাই আর কিছু বললাম না। ঝাও বলে, কে বলেছে আমি তোমাকে সাহায্য করেছি? জাংসি বলে, তাহলে কি আপনি পেইয়ান হুজুরকে সাহায্য করেছেন? এরপরে সে দোকানদারের ছেলে তাদেরকে খাবার দিয়ে যায়, আর সে বলে, বাবা বলেছে আজ অনেক ভালো একটা দিন, তাই বাবা সবাইকে 2টো করে পিঠাও দিচ্ছে। ঝাও সেই ছেলেটাকে ধন্যবাদ বলে। জাংসি বলে, আমি জানতাম না আপনি আবার ধন্যবাদও বলতে জানেন। ঝাও বলে, মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে আরো জানতে চাও। ঝাও এরপর খাবারে আরো চিনি দেয়। জাংসি বলে, তুমি এত মিঠা খাবার কেন খাও? ঝাও বলে, মনে হচ্ছে তুমি আমাকে পছন্দই করে ফেলেছো। জাংসি বলে, আচ্ছা তুমি কি বলতে পারো লিউজি ফুল ইয়েলো রাজ্যে কোথায় পাওয়া যায়? আমি আসলে আমার মাস্টারের জন্য লিউজি ফুল নিতে এসেছিলাম, কিন্তু আমি এখানে ফেসে গেছি। ঝাও এরপর তার কাছে গিয়ে বসে। সে বলে, তোমার মাস্টার ইয়েলো রাজ্যের ছিল? তাহলে আমি তোমাকে সবকিছু বলছি, কিন্তু বিনিময়ে তুমি আমার হয়ে কাজ করবে। জাংসি বলে, ভুলেও না। ঝাও এরপর বলতে শুরু করে। সে বলে, ইয়েলো রাজ্যে একটা জায়গা আছে যার নাম হলো মিংইউ পর্বত। সেখানে লিউজু ফুল সবচেয়ে বেশি ফোটে। সেই জায়গায় গিয়ে মানুষ তাদের ভালোবাসার মানুষকে মনে করে, যাদেরকে কিনা তারা হারিয়ে ফেলেছে, এবং লিউজু ফুল এনে চংজি রান্না করে খায়, আর সেই মানুষটাকে মনে করে। জাংসি কানে হাত দিয়ে বলে, আমি তোমার কাছে কিছু শুনতে চাইনি, তুমি নিজে থেকে বলছো। ঝাও এরপর সেই পিঠা খেতে থাকে। জাংসি একটুখানি খাবার খেয়ে বলে, এটা কি চাল দিয়ে বানিয়েছে, এমন কেন খেতে? এই কথায় ঝাওয়ের সন্দেহ হয়। এদিকে পেইয়ানদের বাড়িতে সবাই চলে গেছে। পেইয়ান আনকে জিজ্ঞেস করে জাংসি কোথায়। আন বলে, তাকে দেখেছিলাম জিমিনের সাথে যেতে, এখনো আসেনি। অন্যদিকে জাংসি জিমিং এর সেই ব্যাগটা দেখছিল। সে বলে, ব্যাগটা অনেক সুন্দর হয়েছে। ঝাও বলে, আমি ভেবেছিলাম জিমিং এই ব্যাগটা জাংসির জন্য কিনেছে। জিমিং বলেন, না, আসলে ওই মেয়েটাকে আমি কাগজটা ফিরিয়ে দিতে চাই, খালি হাতে দেব, তাই এই ব্যাগটা কিনেছি। তখনই পেইয়ান সেখানে আসে। ঝাও বলে, আপনি এখনো ঘুমাননি? পেইয়ান বলে, জাংসি বাইরে, আমি নিশ্চিন্তে কিভাবে ঘুমাই? সে জাংসিকে শীতের পোশাক পরিয়ে দেয়। এরপর বলে, তুমি আর কতক্ষণ এদেরকে বিরক্ত করবে? সে তাকে নিয়ে ভেতরে চলে যায়। এরপরে তাকে আদা চা খেতে দেয়। পেইয়ান কথায় কথায় বলে, আমার মনে হয় যাও নয়তো জিমিং এর মধ্যে তুমি কাউকে পছন্দ করো। জাংসি বলে, না, আমি কাউকে পছন্দ করি না। এরপর সে চলে যেতে থাকলে পেইয়ান বলে, আজ রাত তুমি এখানেই থাকো, সবাই মনে করে তোমার আর আমার মধ্যে সম্পর্ক রয়েছে, এমনকি মহারাজ এটা জানে, তাই আজ রাত তুমি আমার ঘরে থাকো। জাংসি এটা শুনে একদম অবাক হয়ে যায়। পেইয়ান বলে, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু এখনই সবাইকে সত্যিটা জানানোর সময় আসেনি। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আর একটু করো। তুমি ভেতরে শুয়ে পড়ো, আমি বাইরে আছি। অন্যদিকে ঝাও ইফেইকে বলে, পেইয়ান কি করছে? ইফেই বলে, ঘরের আলো নিভে গেছে। ঝাও বলে, জাংসি কোথায়? ইফেই বলে, সে হয়তো ভেতরেই আছে। ঝাও এটা শুনে একদম অবাক হয়ে যায়। ইফেই বলে, ও, আমি এখন বুঝতে পেরেছি, এটা তো ঠিক না। ঝাও ইফেইকে বলে, আজ সারা রাত তুমি পেইয়ানের ঘরের চালের উপর থাকবে। ইফেই বলে, কিন্তু কেন? আজ রাতে আমি রেস্ট করি, কাল থেকে আমাকে অনেক কাজ করতে হবে। ঝাও বলে, এটাও কাজ, তুমি আজ সেখানেই থাকবে। বেচারা ইফেইয়ের আর কিছুই বলার থাকে না। এদিকে রাতের বেলা বড় চাচার কাছে জেনোয়ার নামে একজন লোক আসে। চাচা বলে, আপনি থাকতে অস্ত্রের ব্যাপারটা কিভাবে রাজপ্রাসাদ পর্যন্ত গেল? জেনোয়ার তখন তার কাছে ক্ষমা চায়। এরপর সে বাইরে আসলে আমরা জেনোয়ারের ছেলে ইয়ংলিনকে দেখতে পাই। ইয়ংলিন বলে, পেইয়ান থাকলে তাও একটা ব্যাপার ছিল, সে আবার সাথে করে কমান্ডারকে নিয়ে এসেছে। জেনোয়ার বলে, তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই সবকিছু সামলে নিতে পারবো। এরপর পরদিন সকালে পেইয়ান আর ঝাও অস্ত্র তৈরি করার জায়গাতে আসে। ঝাও সবকিছু দেখে বলে, এই জায়গাটা মনে হচ্ছে পড়ে গিয়েছিল। জেনন বলে, হ্যাঁ, 2 মাস আগে এখানে হঠাৎ করে আগুন লেগে যায়, আর আমাদের একজন কর্মী মারা যায়, তবে আমরা তার পরিবারকে যথেষ্ট সাপোর্ট দিয়েছি। এরপর তারা আবারও সবাই মিলে গিয়ে সকল দোকানে দোকানে বিভিন্ন ধাতব অস্ত্র ভালো করে দেখতে থাকে। তারা নদীর একটি পাশে বসলে সেখানে আইয়ান আসে। জাংসি তাকে চা খেতে দেয়। একটু পর জাংসি বলে, ওই দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে, চলো না আমরা গিয়ে দেখি। তারা পেইয়ানের অনুমতি নিয়ে সেখানে যায়। জাংসি সেই ধান দেখে অনেক অবাক হয়। সে সেগুলো নিয়ে এসে পেইয়ানকে দেখায় আর বলে, এখানে ফসলের কোনো অভাব নেই, তাহলে মানুষ এই ধরনের চাল কেন খায়? ওই দিন আমি হোটেলে গিয়েও দেখেছিলাম, ভালো জাতের ধানগুলো, নতুন ধানগুলো তাহলে কোথায় যায়? ঝাও বলে, এই বিষয়ে আমাদেরকে খোঁজ নিতে হবে। জাংসি বলে, আমিও যাব, কিন্তু পেইয়ান বলে, এটা হতে পারে অনেক বড় একটা ব্যাপার, আমি তোমাকে কোনো ঝামেলায় জড়াতে চাই না। এরপর দেখা যায় রাতের বেলা আইয়ান একটা বাড়িতে আসে। মূলত এটা হলো তার স্বামীর বাড়ি, যেখানে সে তার স্বামীর সঙ্গে থাকতো। সে মনে করতে থাকে তাদের মধ্যে কত সুন্দর সম্পর্ক ছিল। তার গলায় একটা লকেট ছিল, সে সেটাকে ধরে কাঁদতে থাকে। এদিকে পেইয়ানকে আন বলে, মূলত নাংলিন শহরের বেশিরভাগ চাল
পেই পরিবারের আন্ডারেই থাকে। আর পেইয়ানের চাচা অধিক লাভের জন্য নতুন চাল বাইরে বিক্রি করে দেয়। এই কারণেই শহরে অধিক পরিমাণে ফসল থাকার পরেও মানুষ দুর্ভিক্ষের ভিতর দিয়ে যাচ্ছে। এদিকে ঝাওয়ের কাছে ইফেই আসে। ইফেই বলে, আমি ইয়ান সিস্টার্সদের খুঁজতে গিয়ে দেখলাম পেইয়ান হুজুরের লোকেরাও ইয়ান সিস্টার্সদের খুঁজছে। আর আমি আরেকটা বিষয় জানতে পেরেছি, ঝাও ইউ নামে 20 বছর আগে নাকি রাজপ্রাসাদে একজন গার্ড ছিল। তার নাকি স্ত্রী সন্তান ছিল যারা কিনা নাংলিন শহরে থাকতো। তার সন্তান নাকি এখনো বেঁচে আছে এবং এই শহরেই আছে। ঝাও বুঝতে পারে তাহলে সে ঝাও ইউ ছিল যে কিনা ইয়ান সিস্টার্সদের রাজকুমার চিকে নিয়ে পালাতে সাহায্য করেছিল। সে ঝাও ইউর সন্তানের ব্যাপারে খোঁজ নিতে বলে। এরপর ঝাও চলে আসে জাংসির কাছে। তারা দুজনেই দুজনের মুখের দিকে ঘুরে তাকায়। জাংসি বলে, আমি হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আমি সেই অনাহারী লোকেদের সাহায্য করতে চাই। ঝাও বলে, পেইয়ান এই ব্যাপারে তোমাকে নাক গলাতে না করেছে, কারণ এর সঙ্গে ওর পরিবার জড়িয়ে আছে। জাংসি বলে, তুমিও কি তাহলে চুপ করে থাকবে? তুমিও কি সেই সকল অনাহারী লোকেদের সাহায্য করবে না? এরপর তার রান্না করা একটা খাবারের উপর চিনি ছিটিয়ে সে ঝাওকে দেয় আর বলে, তুমি আমার খাবার খেয়েছো, এবার তোমাকে আমার কথা শুনতে হবে। এরপর পরদিন ঝাও ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই জাংসি তার ঘরে ঢোকে আর সে সারা ঘরে তার পুতুলটাকে খুঁজতে থাকে। তখনই ঝাও সেখানে চলে আসে। ঝাও বলে, তুমি কি খুঁজছো? জাংসি বলে, আমার জিনিস আমি খুঁজছি। জাংসি বলে, আচ্ছা তুমি যদি ওটা আমাকে না দাও তাহলে সেই অনাহারী লোকেদের সাহায্য করো। এরপরে তারা দুজন চলে আসে একটি জায়গায় যেখান থেকে দেখা যায় অনাহারী লোকেদেরকে তারা একটা জায়গায় বন্দী করে রেখেছে এবং এখানে তাদেরকে অল্প কিছু পরিমাণ খাবার দেওয়া হয়। সেখানে খাবারের জন্য একটি ছেলেকে লোকেরা ধরে মারলে ঝাওয়ের মনে পড়ে কিভাবে ছোটবেলায় তার থেকেও সবাই খাবার কেড়ে নিত। সে আগে সামনে যেতে চাইলে জাংসি তাকে না করে। সে বলে, আমার কাছে আরেকটা উপায় আছে। এরপর তারা বাজারের ভেতর ছেঁড়া জামা কাপড় পরে ঘুরতে থাকে। জাংসি ঝাওয়ের মুখে আরো কালি মাখিয়ে দেয় আর বলে, এত সুন্দর চেহারা নিয়ে ঘুরলে মানুষ কি বিশ্বাস করবে যে আপনি অনাহারী? এরপরে তারা দোকানে দোকানে গিয়ে খাবার চাইতে থাকলে সেই দিনের হোটেলে সেই ছেলেটাই তাদেরকে একটা খাবার দেয়। একটু পরেই সেখানে অনেকগুলো লোক আসে। তারা বলে, কি চাও তোমরা? জাংসি বলে, আমরা 3 দিন ধরে কোনো কিছু না খেয়ে বেঁচে আছি, দয়া করে আমাদেরকে কিছু খাবার দিন। সে লোক বলে, ঠিক আছে, চলো আমাদের সাথে। তারা তাদেরকে সেই মন্দিরে নিয়ে আসে। তারা জাংসির সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইলে ঝাও তাদেরকে মারতে চায়। জাংসি নিজেই তখন সেই লোকেদের কাছে ক্ষমা চাইতে থাকে। তারা দেখতে পায় সেখানকার লোকেরা না খেয়ে থাকতে থাকতে কি অবস্থা হয়ে গেছে। জাংসি নিচে বসে কান্না করতে করতে বলতে থাকে, আগুন আমার সব শেষ করে দিল, আমার ঘর বাড়ি আমার পরিবার শেষ করে ফেলেছে, শুধুমাত্র আমি আর আমার স্বামী কোনো মতে বেঁচে আছি, কিন্তু এখন আমাদেরকে খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, আমার ভাগ্য এত খারাপ কেন? একজন মহিলা তখন বলে, তোমার এনার্জি বাঁচিয়ে রাখো, কারণ যেখানে তুমি এসে পড়েছো মনে করো তোমার ভাগ্য শুধু খারাপ না, অনেক খারাপ। ঝাও এরপর সে রুটিটা দেখালে সব মানুষ দৌড়ে তার কাছে আসে। তারা বলতে থাকে, আমাদেরকে এক কামড় একটু খেতে দিন। ঝাও বলে, যে উত্তর দিতে পারবে তাকে দেব, বলুন আমাকে আপনাদেরকে কে বন্দী করে রেখেছে? সে মহিলা তখন বলে, আমি জানি যে আমাদেরকে বন্দী করে রেখেছে সে জানোয়ারের হয়ে কাজ করে, তার নাম ঝাও দা। ঝাও বলে, আপনি কি করে জানেন? সে মহিলা বলে, আমি তাকে জেনোয়ানের ছেলে ইয়ংলিং এর সঙ্গে একসাথে ড্রিঙ্ক করতে দেখেছি। ঝাও বলে, সে কেন আপনাদেরকে বন্দী করেছে? সে মহিলা বলে, আমরা খুবই গরিব মানুষ, আমাদের পক্ষে অনেক টাকা দিয়ে চাল কিনে খাওয়া সম্ভব না, তাই আমরা একদম কম দামের অন্য এক ধরনের ধানের চাল খেতাম, কিন্তু কিছুদিন আগে সেই লোকগুলো আমাদের সবাইকে বন্দী করে। তারা বলে আমাদের এলাকায় নাকি ঝাও নামে এক কমান্ডার আসছে, তারা যদি দেখতে পায় এলাকায় এত ফসল থাকতেও মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে তাহলে অনেক বড় সমস্যা হবে, এই কারণে তারা আমাদেরকে বন্দী করে রেখেছে। ঝাও এরপর সেই খাবারটা তাকে দিয়ে দেয়। তারা আবারও ঝাওয়ের কাছে বলতে থাকে একটা খাবার দেওয়ার জন্য। ঝাও বলে, আমার কাছে আর নেই। তারা সবাই তখন চলে যায়। এরপর ঝাও বলে, এখন আমাদেরকে যেতে হবে। তখনই তারা বুঝতে পারে সেই মহিলাটি অনেক বেশি অসুস্থ। জাংসি বলে, আপনি যান, আমি ওনার সাথে থাকি। ঝাও বলে, তুমি এত বড় রিস্ক কেন নেবে? তুমি কি ওনাকে চেনো? জাংসি বলে, একজনকে বাঁচাতে পারলেও আমি খুশি হব, তার চেয়েও বড় কথা উনি আমাদের একমাত্র সাক্ষী, ওনাকে বাঁচাতেই হবে। ঝাও এরপর জাংসিকে তার ভোরের আর্মির টোকেন দিয়ে যায়। এদিকে পেইয়ান দেখতে পায় এই চালের কারবারের পেছনে মূলত তাদের পরিবারই দায়ী। পেইয়ান যে চালের গোডাউনে এসেছে এটা আবার পেই ফ্যামিলির বাটলার দেখে ফেলে। ঝাও বাড়িতে এসে সবার প্রথমে ইফেইকে বলে তাড়াতাড়ি কয়েকজন লোক নিয়ে পাহাড়ের ওপর মন্দিরে যেতে, জাংসিকে বাঁচাতে। অন্যদিকে বাটলার গিয়ে সরাসরি পেইয়ানের বড় চাচাকে বলে দেয় যে পেইয়ান বুঝতে পেরে গেছে চালের কারবারের পেছনে তারাই রয়েছে, ওই অনাহারীরা বেঁচে থাকলে অনেক বড় সমস্যা হবে। এদিকে ঝাও দেখতে পায় আন আর তার লোকেরা ঝাও ইওর বাড়ি খুঁজে পেয়েছে। ঝাও এরপর লুকিয়ে সেখানে যায়। সে সেখানে নতুন একটা পায়ের ছাপ দেখতে পায়। সে সেই পায়ের ছাপ নিয়ে নেয় আর বুঝতে পারে এটা একটা মেয়ের পায়ের ছাপ। এরপরে সে তাড়াতাড়ি করে বের হয়ে যায়।
জাংসিকে বাঁচানোর জন্য। এদিকে পেইয়ানের বড় চাচা সকল লোকেদের পাঠিয়েছে এই মন্দিরে যারা যারা রয়েছে তাদেরকে মেরে ফেলার জন্য, যাতে পেইয়ান এসে কাউকে না দেখতে পায়। জাংসি দেখতে পায় তার চোখের সামনেই মানুষ মেরে ফেলা হচ্ছে। সে তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সেই মহিলাকে নিয়ে লুকিয়েছিল। জাংসির কাছে সেই বীজ গুঁড়ো করা পাউডার ছিল। সে তখন সেই পাউডার সেসব লোকেদের গায়ে ছিটিয়ে দেয়। সে ব্যাগটা সেখানেই রেখে দেয়। তারা তাকে মারতে চাইলে সে ঝাও বলে চিৎকার দেয়। এখানে সিন কাট হয়। এরপর দেখা যায় ঝাও এসে ইফেইকে বলছে জাংসি কোথায়। ইফেই বলে আমি এসে ওনাকে দেখিনি। ঝাও সেই ঘরের ভেতরে গেলে সেখানে জাংসির জামার টুকরা দেখতে পায়। তখন আমাদেরকে দেখানো হয় ওই সময় সেই লোক বলতে থাকে একটা দাসী হয়ে আমাকে কমান্ডারের ভয় দেখাচ্ছ। জাংসি বলে আপনাকে কে বললো যে আমি দাসী? আমি ভোরের আর্মির একজন। সে বলে আমি তোমাকে মেরে ফেলবো। জাংসি বলে সাহস থাকলে মেরে ফেলুন। এরপর কমান্ডার ঝাও আপনাদের সঙ্গে কি করবে সেটা একবার ভেবে দেখবেন। তারা তখন তাকে নিয়ে চলে যায়। একটু পরেই সেখানে পেইয়ান আসে। ঝাও বলে এখানে প্রায় 100-র উপরে মানুষ ছিল, সবাইকে তারা মারতে পারবে না, তাই ওরা হয়তো ওদেরকে অন্য কোথাও নিয়ে গেছে। সেখানে জাংসিও আছে। আমি আর জাংসি একসঙ্গে ছিলাম। জাংসি এখানে থেকে গিয়েছিল। পেইয়ান এটা শুনে একদম অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি জাংসিকে খুঁজতে চাইলে ঝাও দেখতে পায় সেখানেই সে পাউডার পরে আছে। তার মনে পড়ে জাংসি বলেছিল ভিনেগারে ডোবালে এটা আলাদা রং ধারণ করে। ঝাও ইফেইকে বলে তাড়াতাড়ি ভিনেগার নিয়ে আসতে। এরপরে দেখা যায় সত্যি সেই সব লোকেদেরকে আলাদা এক জায়গায় নিয়ে আসা হয়েছিল। তারা বলতে থাকে এই মেয়েটাকে মেরে ফেলি। জাংসি একটা জিনিস দিয়ে তার দড়ি কাটার চেষ্টা করছিল। জাংসি বলে আপনারা কি একটু ভয় পান না কমান্ডারকে? সে লোক বলে সে হলো কমান্ডার, একটা দাসীর মৃত্যুতে তার কি বা হবে? তখনই ঝাও সেখানে আসে। সে বলে কেন কিছু হবে না। সেই লোক জাংসিকে একটা ধাক্কা দেয়। জাংসি একটা কুয়ার ভেতর পড়ে যেতে চাইলে ঝাও সেখানে গিয়ে তাকে ধরে আর দড়ি ধরে টেনে রাখে। ঝাও চিৎকার করে ইফেইকে ডাকে। ইফেই এসে তাদেরকে ওঠায়। পেইয়ান এসে জাংসিকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। সে তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। তখন জাংসি সেই লোককে আটকায় আর তার কাছ থেকে ঝাওয়ের দেওয়া সেই টোকেনটা রেখে দেয়। এরপর সেটাকে ভালো করে মুছে বলে আপনার উপহারের জন্য ধন্যবাদ কমান্ডার। ঝাও বলে তুমি ঠিক আছো, এটাই যথেষ্ট। পেইয়ান বলে উপহার মানে? জাংসি বলে একদিন আমি বলেছিলাম না আমার যেটা পছন্দ হবে সেটা আমি ওনার কাছ থেকে নিয়ে নেব। আজ আমি এই টোকেনটাই চেয়েছিলাম। ঝাও পেইয়ানকে বলে আপনার কি মনে হয় এগুলোর পেছনে কারা আছে? পেইয়ান বলে আমার মনে হয় আমার পরিবার জড়িত। তবে সত্যি যদি আমার পরিবার জড়িত থাকে আমি কাউকে ছাড়বো না। এরপরে তারা নাংলিং শহরের বিচার কার্যালয়ে আসে। যেহেতু ঝাও আর পেইয়ান এখন এখানকার সবচেয়ে বড় অফিসিয়াল, তাই আজ ঝাও বিচারপতি হিসেবে বসে। সেখানে সে মহিলাকে ডাকলে সে বলে যে এগুলোর পেছনে ঝাওদা নামে একজন লোক রয়েছে আর ঝাওদা জেনোয়ান আর তার ছেলের হয়ে কাজ করে। এরপর ঝাওদাকে আনলে পেইয়ান বলে এটা আমাদের বাড়ির বাটলার। জেনোয়ান তখন বলে এই পুরো নাংলিং শহর পেই ফ্যামিলির কথায় উঠে বসে। চালের কারবার, অস্ত্রের কারবার, এই সব কিছুর ব্যাপারে তারাই ভালো জানে। তাই আপনারা যদি সত্যি বিচার করতে চান তাহলে পেই ফ্যামিলিকে ধরতে হবে। এরপরে তারা বাইরে আসলে পেইয়ান বলে এই মহিলা অসুস্থ, ওনাকে আজ আমাদের বাড়িতে নিয়ে চলো। জাংসি বলে মন্দিরে আরো অনেক লোক অসুস্থ। পেইয়ান বলে সবার ব্যবস্থা পরে দেখছি। এই কথাটা জাংসির একটু খারাপ লাগে। পেইয়ান বলে আমাকে 3 দিন সময় দিন, আমি আমার পরিবারে কে কে জড়িত আছে সবাইকে বের করছি। এরপর সে চলে যায়। জাংসি সে মহিলাকে নিজের পিঠে নিতে চাইলে ঝাও তাকে না করে। সে একজন গার্ডকে বলে সে মহিলাকে পিঠে নিতে। এরপর বাড়িতে এসে পেইয়ান তার পুরো পরিবারের সঙ্গে ড্রিঙ্ক করতে বসে। এদিকে জাংসি কিছু ওষুধ নিয়ে ঝাওয়ের কাছে আসে। ঝাও বলে বিশ্রাম না নিয়ে রাতের বেলা আমার ঘরে কি করছো? জাংসি বলে জিমিং ভাইয়ের থেকে তোমার জন্য কিছু ওষুধ নিয়ে এসেছি, এগুলো লাগালে আজকে যা ব্যথা পেয়েছো সেগুলো সেরে যাবে। ঝাও ওষুধ দেখতে থাকে। জাংসি বলে বলবে না যে আমাকে লাগিয়ে দিতে? ঝাও তখন বলে ঠিক আছে তাহলে তুমি লাগিয়ে দাও। জাংসি এরপরে এসে ঝাওয়ের পিঠে সেই ওষুধ লাগিয়ে দেয়। অনেকক্ষণ ধরে ম্যাসাজ করার ফলে ঝাও চোখ বন্ধ করেছিল। জাংসি তখন ধীরে ধীরে বলে তুমি কি ঘুমিয়ে পড়েছো? সে এরপর চলে যেতে চাইলে আবার তার সামনে এসে বসে। এরপর বলে তোমার মতো এত সুন্দর একটা মানুষের মন এরকম রাক্ষসের মতো কিভাবে হলো? সে তার চুলে হাত দিতে থাকে। তখনই ঝাও চোখ মেলে তাকায়। জাংসি যখনই দেখতে পায় ঝাও তার দিকে তাকিয়ে আছে সে তার চোখ সরিয়ে দেয়। ঝাও বলে মানে তুমি মলম লাগানোর বাহানায় আসলে আমার সঙ্গে ফ্লার্টিং করতে এসেছিলে। এরপর সে জাংসিকে বলে তুমি এখন চলে যাবে? জাংসি বলে পুতুলটা দিয়ে দিলে তো আমি চলে যেতাম, তুমি তো দেবে না, আমি কিভাবে যাব? এরপর সে বলে এবার সেই অনাহারীদের কি হবে? ঝাও বলে কিছুই হবে না, তাদেরকে কেউ সাহায্য করবে না, এবার সবাই ব্যস্ত হয়ে যাবে নিজেকে বাঁচানোর জন্য। জাংসি তখন চুপ করে থাকে। ঝাও বলে কি হয়েছে? পেইয়ানের উপরে তুমি হতাশ হয়েছ? জাংসি বলে তার উপরে হতাশ হওয়ার কি অধিকার আছে আমার? আমি কারো আশায় থাকতে চাই না, আমি যতটুকু পারবো ততটুকু মানুষকে সাহায্য করব। সে ঝাওকে একটা মলম দিয়ে চলে যায়।
এদিকে পেয়ান বারবার ড্রিঙ্ক করতে থাকে। এরপরে সে এমন নাটক করে যে সে অনেক মাতাল হয়ে গেছে। মাতাল হয়ে সে বলতে থাকে, বাবা আমি তোমার নাম রাখতে পারলাম না। তার চাচা তখন বলে, তুমি এই কথা কেন বলছো? পেয়ান বলে, বাবা চেয়েছিল পেই ফ্যামিলির মাথা হব আমি, কিন্তু সেটা তো আর হলো না। অনেক বড় কেসে পেই ফ্যামিলি ফেসে গেছে। আমাকে হয়তো মহারাজ আর বিশ্বাস করবে না। এইবার মহারাজ পেই ফ্যামিলি থেকে হয়তো অন্য কাউকে বেছে নেবে মার্কিউস হিসেবে। এই কথা শুনে পেই ফ্যামিলির সবাই ধীরে ধীরে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তার বড় চাচা সেখান থেকে চলে যাওয়ার পরেই আমরা দেখতে পাই পেয়ান আসলে একদম ঠিক আছে। সে বলতে থাকে, এবার শুধু দেখার পালা। এদিকে দেখা যায় পেই ফ্যামিলির সকল লোকেরা একজন অন্যজনের কুকর্ম ফাঁস করে দেওয়ার জন্য রেডি হচ্ছে, যাতে করে তারা নিজেরা সলিড থাকতে পারে আর মহারাজ তাকে মার্কিউস হিসেবে বেছে নেয়। পরদিন সকালে সবাই এক এক করে তাদের নিজস্ব কাগজপত্র নিয়ে বিচার কার্যালয়ে নিয়ে যায়। এরপরে সকল কিছু রিপোর্ট বের করলে দেখা যায় পেই ফ্যামিলি সরকারি সকল অপরাধের সঙ্গে জড়িত। ঝাও রিপোর্টটা এনে পেয়ানকে দিলে পেয়ান বলে, আমার ভীষণ লজ্জা লাগছে। ঝাও বলে, আপনার তো লজ্জা লাগার কারণ নেই। আমি তো বুঝতে পারছি না এক রাতের ভেতর আপনি এমন কি করলেন যে আপনার পরিবারের সবাই নিজে থেকেই তাদের সকল কর্ম ফাঁস করে দিল। পেয়ান বলে, আমি তো ছোট্ট একটা কথা বলেছিলাম। ঝাও বলে, আপনি সত্যি একজন ভালো মার্কিউস। নিজের পরিবারকে আপনি ছাড়েননি। এই কথা আমি অবশ্যই মহারাজকে গিয়ে বলবো। মহারাজ অনেক খুশি হবে। এরপর পেয়ান বাড়িতে আসলে তার বড় চাচা তাকে থাপ্পড় মারতে চায় আর বলে, তুমি এই কাজটা কি করে করতে পারলে? পেয়ান বলে, আমি কি করেছি? তারা তার বড় চাচাকে নিয়ে যায় আর পেয়ান ঘরে চলে যায়। এদিকে ইফেই ঝাওকে বলে, নিজের পরিবারকে এভাবে কেন সবার সামনে নিয়ে আসলো? ঝাও বলে, তুমি বুঝতে পারছো না। এখন মহারাজ পেয়ানকে আর সন্দেহ করবে না। যেহেতু সে নিজের পরিবারকেই ছাড়েনি, তার মানে সে মহারাজের প্রতি অনেক লয়াল। মহারাজ তার চাকরি আবারও ফিরিয়ে দেবে। এরপরে সে ইফেইকে সেই পায়ের ছাপটা দেয় আর বলে, ভালোভাবে খুঁজে দেখতে এটা কার পায়ের ছাপ। এদিকে পেয়ান কল্পনা করতে থাকে যখন তার বাবা মারা গিয়েছিল তখন তাদের চাচারা তাদের সঙ্গে কিরকম ব্যবহার করেছিল। পেয়ানের মা তখন তাকে বলেছিল, এই সব কিছু মনে রাখবে। যখন তুমি একদিন বড় মানুষ হয়ে যাবে তখন এদের সবাইকে এর জবাব দেবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? পেয়ান বলে, হ্যাঁ। তার মা তখন বলে, জোরে বলো, চিৎকার করে বলো। পেয়ান জোরে বলে, হ্যাঁ। তখন পেয়ান দেখতে পায় জাংসি তার কাছে এসেছে। সে বলে, তুমি কি ঠিক আছো? আমি জানি তুমি সেই অনাহারী লোকেদের সাহায্য করতে চাও। আমি লিখে দিচ্ছি, তুমি আমাদের গোডাউন থেকে চাল নিয়ে তাদেরকে দিয়ে এসো। এরপরে দেখা যায় জাংসি আর জিমিং গোডাউনে আসলে গোডাউনের ইনচার্জ তাদেরকে শুধুমাত্র 2 বস্তা চাল দেয়। জিমিং রেগে যাচ্ছিল। জাংসি তখন তাকে শান্ত হতে বলে। সে বলে, দেখি চালের সঙ্গে আরো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। এরপরে সে চলে আসে মাছ ধরতে। সেখানে তাকে সাহায্য করতে আইয়ান আসে। এদিকে আমরা জেননের ছেলে ইয়ংলিংকে দেখতে পাই, যে কিনা কিছু মেয়েদের সঙ্গে ছিল। তখন তার একজন সেবক এসে বলে, পেয়ানের সঙ্গে যে দাসীটা এসেছে সে এসেছে এখানে মাছ ধরতে। ইয়ংলিং ভাবতে থাকে, তুমি আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছো, এবার দেখো আমি তোমার কি করি। সে যখনই জাংসির গায়ে হাত দিতে যায় তখনই তার হাতে একটা তীর এসে লাগে। মুহূর্তের মধ্যে ঝাও এসে সবাইকে চরম ভাবে মারে। ইয়ংলিং এর হাত থেকে অস্ত্রটাও বের করে নেয়। তারা তখন পালিয়ে যায়। জাংসি আইয়ানকে এখন বাড়ি যেতে বলে। আইয়ানের গলায় যে লকেটটা ছিল আইয়ান তাড়াতাড়ি করে সেটা লুকিয়ে ফেলে। জাংসি বলে, এই নিয়ে তুমি আমাকে 3 বার বাঁচালে। প্রথমবার সেদিন জেলখানায়ও তুমি আমাকে মেরে ফেলোনি, আবার এই মন্দিরেও বাঁচালে, আর আজও বাঁচালে। ঝাও বলে, তুমি যদি সত্যি খুশি হয়ে থাকো তাহলে তুমি আমার লোক হয়ে যাও। জাংসি তখন বলে, তুমি আমাকে 3 বার মারতে চেয়েছো, 3 বার বাঁচিয়েছো, সমান হয়ে গেছে। এই বলে সে চলে যায়। এরপর তারা সবাই সে মন্দিরে আসে। সেখানে এসে তারা খাবার রান্না করে। জাংসি বলে, আমি জানি তোমার কাছে সবসময় চিনির দানা থাকে, আমাকে সেটা দাও। ঝাও বলে, তুমি কিভাবে জানলে? জাংসি বলে, মনে আছে ঘুড়ি ওড়ানোর দিন তুমি আমার দিকে ছুড়ে দিয়েছিলে? আরো বলবো? ঝাও তখন তাকে সেটা দিয়ে দেয়। জাংসি এরপর সকল চিনিগুলো খাবারে দিয়ে দেয়। একটি বাচ্চা খাওয়ার সময় বলছিল, আমার মাংস খেতে ইচ্ছে করছে। জাংসি তখন তার কাছে আসে। সে বলে, চোখ বন্ধ করো আর মনে করো তোমার সামনে মাংস আছে। তুমি একটা একটা করে চিবিয়ে চিবিয়ে খাও আর এরপর তাড়াতাড়ি করে পরিচ খেয়ে নাও, হয়তো সেটা ঠান্ডা হয়ে যাবে। দেখা যায় সবাই চোখ বন্ধ করে আছে, এমনকি ঝাও নিজেও। এরপর জাংসি তাকেও এক বাটি পরিচ এনে দেয় আর বলে, আমি এটাতে চিনি দিয়েছি, খেয়ে দেখো। ঝাও বলে, তোমার কি মনে হয় এই পরিচে এদের খিদে মিটে যাবে? জাংসি বলে, আমি আমার মতো চেষ্টা করেছি। ঝাও বলে, এবার কি আমার মতো করে চেষ্টা করতে চাও? এরপরে তারা আবারও পেই ফ্যামিলির গোডাউনে আসে, কিন্তু তারা এবারও চাল দিতে রাজি হয় না। উল্টা তারা তাদেরকে মারতে আসলে ঝাও সবাইকে মেরে আধামরা করে ফেলে। এরপর সেই ইনচার্জের গলায় তলোয়ার ধরলে জাংসি বলে, আপনি জানেন এটা কে? এটা হলো রাজ্যের কমান্ডার ওই ঝাও। ইনচার্জ বলে, কমান্ডার কে? তাকে দিয়ে আমি কি করব? ঝাও বলে, গলাটা কেটে বডিটাকে নিয়ে পানিতে ফেলে দেব। কুমির আর মাছ কামড়ে খেলেই বুঝতে পারবে কমান্ডার কে।
ইনচার্জ তখন ভয় পেয়ে যায়। সে তখনই যায় তাদেরকে চাল দেওয়ার জন্য। এরপর রাতের বেলা জাংসি ভীষণ খুশি ছিল। ঝাও বলে, আমার সাহায্য নিয়ে কেমন লাগছে? জাংসি বলে, খারাপ না। সে এরপর একটা মিষ্টি কেনে, যেটা দেখতে বিড়ালের মতো ছিল। এরপর সে এটা ঝাওকে দিতে চায়। তখন গাছ থেকে কিছু ফুল এসে জাংসির মাথায় পড়ে। ঝাও বলে, একদম বাজে লাগছে। জাংসি বলে, দোকানদারের সামনে কেউ এই কথা বলে? আর কোথায় বাজে লাগছে, এটা তো দেখতে তোমার মতোই লাগছে। ঝাও এরপর তার মাথার উপর থেকে সেই ফুলটা নিয়ে নেয়। এদিকে পেইয়ানের কাছে তংবিন আসে। সে বলে যে আজ ঝাও আর জাংসি পেইয়ানদের গোডাউনে গিয়েছিল। পেইয়ান বাইরে আসলে দেখা যায় জাংসি ঝাওয়ের সঙ্গে নাচতে নাচতে এদিকে আসছে। পেইয়ান বলে, তুমি কমান্ডারের সঙ্গে কোথায় গিয়েছিলে? জাংসি বলে, গোডাউনে তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, চাল দিচ্ছিল না, তখন কমান্ডার আমাকে সাহায্য করেছে। এরপর সে বলে, তাহলে তুমি গিয়ে ঘুমাও। জাংসি বলে, আজ এক বড় আপু বলেছে আমাকে তার সঙ্গে ঘুমাতে। ঝাও বলে, এটা তুমি কি বলছো? মার্কিউসের প্রিয় দাসী সাধারণ দাসীর সঙ্গে ঘুমাবে? তোমার তো আলাদা একটা বড় রুম থাকা দরকার। পেইয়ান বলে, হ্যাঁ ঠিকই, আজ তাহলে আমি তোমার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করছি। এরপর জাংসি নিজের রুমে আসে। সে রুম দেখে ভীষণ খুশি হয়। এদিকে ঝাও হাতে সে ফুলটা নিয়ে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে সেই ফুলটা তার হাত থেকে উড়ে যায়, উপরে গিয়ে সেটা ছড়িয়ে পড়ে। এরপর সেটা জাংসির কাছে আসে। এদিকে পেইয়ান ভাবতে থাকে, জাংসি কবে থেকে ঝাওর সঙ্গে এত ঘনিষ্ঠ হলো? সে ঝাওকে এত বিশ্বাস কিভাবে করে? তখন তার মনে পড়ে জাংসি বলেছিল তার চোখে আসল হিরো হলো পেইয়ান। পেইয়ান এরপর একটা তীর বের করে, যেটা প্রথমবার ঝাও যখন তেংরুইকে কিডন্যাপ করতে চেয়েছিল তখন ছুঁড়ে মেরেছিল। তখন তংমিন সেখানে আসে। পেইয়ান বলে, তোমরা কি খুঁজে পেয়েছো অস্ত্রের কারবারে আসল কে জড়িত? তংমিন বলে, হ্যাঁ। পেইয়ান বলে, কালকে তাকে নিয়ে বাইরে বের হবে। এরপর দেখা যায় পরদিন সেই লোককে বন্দি করে সারা রাস্তায় ঘোরানো হচ্ছিল। রাস্তার মানুষজন রেগে তার দিকে বিভিন্ন সবজি ছুঁড়ে মারছিল। তখন জাংসি ঝুড়ি নিয়ে সেখানে আসে। তার সঙ্গে সেই আশ্রয় কেন্দ্রের আরো লোকেরা ছিল। জাংসি মানুষদেরকে বলতে থাকে, ওর গায়ে সবজি ফেলে কি লাভ, আমার ঝুলিতে দিন। তার এই কাণ্ড দেখে ঝাও মুচকি হাসতে থাকে। এরপর দেখা যায় আশ্রয় কেন্দ্রে সবার জন্য রান্না করা হচ্ছিল। আইয়ান বলে, পেইয়ান হুজুর অনেক বড় দয়ালু, তার জন্যই আজ এত কিছু সম্ভব হয়েছে। জাংসি বলে, আরো একজন আছে, তবে তার কথা বলে কোনো লাভ নেই। তখনই পেইয়ান সেখানে আসে। সে সবার জন্য খাবার, ওষুধপত্র এবং পোশাক নিয়ে এসেছে, যাতে সবাই ভীষণ খুশি হয়। এরপর পেইয়ান এক জায়গায় বসে থাকলে জাংসি তার কাছে আসে। সে বলে, এই লোকদেরকে সাহায্য কিন্তু কমান্ডারও করেছে, কিন্তু লোকেরা আপনাকে ভরসা করে বেশি। কেন জানেন? কারণ কমান্ডারের নাম শুনলে তারা ভয় পায়, মনে করে সে খারাপ মানুষ, কিন্তু আপনাকে তারা ভরসা করে। আপনি হলেন সত্যিকারের হিরো। পেইয়ান বলে, তুমি আগেও আমাকে এই কথা বলেছ। জাংসি বলে, কারণ আপনি সত্যিই হিরো। একটু পরে পেইয়ান চলে গেলে আইয়ান জাংসির কাছে আসে। সে বলে, জাংসি আপু, আমাকে কি একবার পেইয়ান হুজুরের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন? আমি আমার স্বামী হত্যার বিচার চাই। জাংসি তখন একদম অবাক হয়ে যায়। এদিকে ঝাও এসেছিল আবারও সেই দোকানে খাবার খেতে। সে খাবার খেয়ে বলে, আপনি কি এই পিঠার টেস্ট চেঞ্জ করেছেন? এটা কেমন অন্যরকম লাগছে। তখন সে দোকানদারের ছেলে এসে খেয়ে বলে, খেতে তো একই রকম। দোকানদার বলে, আপনার কাছে স্বাদ অন্যরকম লাগছে? ওই দিন যখন পিঠা খেয়েছিলেন তখন আপনার সঙ্গে একটা মেয়ে ছিল, আজ হয়তো আপনার একলা লাগছে, তাই খাবারের স্বাদ ভিন্ন লাগছে। ঝাও একদম অবাক হয়ে যায় যে জাংসি তার জীবনে কতটা প্রভাব ফেলছে। তখন ইফেই সেখানে আসে। সে বলে, ঝাও ইউর বাড়িতে যে থাকতো তার নাম হলো শেন। শেং একজন কামার ছিল, মূলত সে অস্ত্র বানানোর কাজ করত। 2 মাস আগে অস্ত্র বানানোর জায়গায় ঝাও বলে আগুন লেগে যায়, আর সেই আগুনে শেং মারা যায়, তাই না? আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সত্যি কোনো অ্যাক্সিডেন্ট, তবে এখন আমার মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, হয়তো তাকে ইচ্ছে করে মেরে ফেলা হয়েছিল। এরপর সে যখন আসতে থাকে তখন হঠাৎ করে তার মনে হয় আইয়ান সবসময় একা একা থাকে, তার চলন বলন কিছুটা অন্যরকম। এমনকি তার মনে পড়ে সে তার গলায় যে লকেটটা দেখেছিল সেই রকমই জিনিস সেই অস্ত্র বানানোর ফ্যাক্টরিতেও বানানো হয়। তার সন্দেহ হয় যে ঝাওইউর ছেলের সঙ্গে কি আইয়ানের কোনো সম্পর্ক ছিল কিনা। এদিকে আইয়ান জাংসিকে বলে শেন অস্ত্র বানানোর কাজ করত। হঠাৎ একদিন সে বুঝতে পারে তাদের কিছু অস্ত্র হাত দিয়ে ধরতেই ভেঙে যায়, তার মানে এগুলো নকল ধাতু দিয়ে বানানো হয়। এর কিছুদিন পরেই সেখানে আগুন লেগে যায় আর শেং মারা যায়। সবাই বলে এটা দুর্ঘটনা, কিন্তু আমার মনে হয় এটা ওরা ইচ্ছে করে করেছে। ওরা শেংকে চুপ করে দিতে চেয়েছে। আপনি আমাকে পেইয়ান হুজুরের সঙ্গে দেখা করিয়ে দিন, আমি শেনের হত্যার বিচার চাই। জাংসি বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আইয়ান বলে, আছে, তবে সেটা আমি শুধুমাত্র পেইয়ান হুজুরকেই দেব। এরপর দেখা যায় পেইয়ানের কাছে সেই লকেটটাই ছিল। আইয়ান বলে, শেং এটা আমাকে দিয়েছিল, এটা নাকি এ গ্রেডের ধাতু দিয়ে বানানো, যেটা সবচাইতে ভালো ধাতু। পেইয়ান বলে, এই ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, তাই কিছুদিন তুমি এখানেই থাকো আর এই ব্যাপারে কাউকে বলো না। এদিকে ইফেই ঝাওকে বলে,
আইয়ানের পায়ের সঙ্গে সেই পায়ের ছাপ মিলে গেছে। তার সঙ্গে শিয়ানের কি সম্পর্ক, আর সেই ইয়ান সিস্টারদেরই বা কি সম্পর্ক? তখনই তারা দেখতে পায় আইয়ান সেখান দিয়ে যাচ্ছে। ঝাও ডাক দিলে আইয়ানকে জাংসি বলে, ভয় পেও না, উনি কোনো খারাপ লোক নয়। আইয়ান চলে গেলে ঝাও বলে, ও কেন এসেছিল? জাংসি বলে, এই বিষয়ে কোনো কিছু আমি বলতে পারবো না। এরপর সে চলে যায়। জাংসি আইয়ানকে নিজের ঘরে এনেছে। আইয়ান বলে, আমি আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব? জাংসি বলে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, দিলে পেইয়ান হুজুরকে দাও। জাংসি বলে, হ্যাঁ ঠিকই, কিন্তু আমি কিভাবে তাকে ধন্যবাদ জানাই? আপনি কি জানেন তার কি পছন্দ? জাংসি এরপর বাইরে একা একাই বলতে থাকে, পেইয়ান হুজুরের কি পছন্দ? সে তো ধনী মানুষ। এরপর সে ঘরে গিয়ে কিছু খোঁজাখুঁজি করলে ঝাও সেখানে আসে। জাংসি বলে, তুমি একদম ঠিক সময় এসেছো, বলো তো তোমার কি পছন্দ? তোমরা ছেলেরা কি পছন্দ করো? ঝাও বলে, জানি না। জাংসি বলে, জানি না মানে? ঝাও বলে, আজ পর্যন্ত কেউ আমাকে কিছু দেয়নি। জাংসি বলে, তাহলে? ঝাও বলে, কি উপহার দেবে সেটা বড় কথা না, বড় কথা হলো কি ভেবে উপহারটা দেবে, কি উপলক্ষে উপহারটা দেবে। এরপর সে চলে যায়। এদিকে নকল অস্ত্রের ব্যাপারে যে খোঁজ নেওয়া হচ্ছে সেটা জেনোয়ান আর তার ছেলে জানতে পারে। জেনোয়ানের ছেলে ইয়ংলিং বলে, বাবা, এই বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও, ওই মেয়েটাকে আমি দেখে নিচ্ছি। পরদিন জাংসি পেইয়ানের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসে। সে বলে, আমি আর আইয়ান এটা বানিয়েছি। পেইয়ান বলে, এই বিষয়টা অনেক জটিল। জাংসি বলে, আমি জানি, তবে আমি এটাও জানি যে আপনি অবশ্যই ভালো বিচার করবেন। এদিকে কিছু দাসীরা বলা বলি করছিল অস্ত্রের কারখানায় নাকি কিছু হয়েছে, কামারের ব্যাপারে নাকি কিছু জানা গেছে। এই কথা আইয়ান শুনতে পায়। সে ঘরে বসে ভাবতে থাকে। তখনই ঝাও সেখানে আসে। সে তাকে ভালোভাবে কিছু জিজ্ঞেস করার আগেই জাংসি সেখানে চলে আসে। আইয়ান জাংসিকে বলে, আপনি কি পিঠাগুলো পেইয়ান হুজুরকে দিয়ে এসেছেন? জাংসি বলে, হ্যাঁ। জাংসি দেখতে পায় ঝাওয়ের মন খারাপ। সে বলে, আপনার কি হলো? ঝাও বলে, আমারও খিদে পেয়েছে, আমাকে কেউ কেন পিঠা দিল না? এরপর সে চলে যেতে থাকলে দেখতে পায় পেইয়ানের হাতে পিঠার বক্স। সে বলে, এটা কি? আপনি কেন হাতে করে নিয়ে যাচ্ছেন? পেইয়ান বলে, এটা জাংসি আমার জন্য বানিয়েছে। এটা শুনে তো ঝাওয়ের মন আরো খারাপ হয়ে যায়। এরপরে রাতের বেলা ইফেই পেইয়ানের ঘরে চালের উপর ছিল। তখন আন তাকে দেখে ফেলে। সে বলে, আপনি নিচে নেমে আসুন, পড়ে গেলে আমি কমান্ডারকে কি জবাব দেব? ইফেই এরপর নিচে নেমে আসে। সে বলে, আপনাকে অনেক শুকনো লাগছে, ভালোভাবে বিশ্রাম নিয়েন। রাতের বেলা জাংসি আর আইয়ান একসঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ করে আইয়ান সেখান থেকে উঠে যায়। সে আসলে সেই অস্ত্র বানানোর কারখানায় যেতে চাইছে। মাঝরাতে হঠাৎ করে জাংসির ঘুম ভাঙলে সে তখন দেখতে পায় আইয়ান নেই। সে দৌড়ে ঝাওয়ের কাছে আসে। ঝাও তখনও জেগেছিল। সে বলে, আমি আইয়ানকে পাচ্ছি না, ও কোথায় চলে গেল? এদিকে দেখা যায় ইয়ংলিনকে আইয়ান ধরে নিয়ে এসেছে। সে তাকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি চাইলে আমি তোমাকে আমার রক্ষিতা বানাতে পারি। আইয়ান বলে, কখনোই না। ইয়ংলিন তার লোকেদেরকে চলে যেতে বলে, আর এরপর সে তাকে রেপ করে। এদিকে জাংসি আর ঝাও চারদিকে আইয়ানকে খুঁজছিল। তখন ইফে এসে বলে, আমরা আইয়ানকে পেয়েছি, সে ওই কারখানায় আছে। এরপরে ঝাও আর জাংসি সেখানে যায়। ঝাও সে লোকেদের সঙ্গে ফাইট করছিল। জাংসি ঘরে ঢুকে দেখতে পায় আইয়ান বসে আছে। সে তার গায়ে নিজের পোশাকটা দিয়ে দেয়। জাংসি ইয়ংলিনকে বলে, তুমি একটা জানোয়ার। ইয়ংলিন বলে, হ্যাঁ আমি জানোয়ার, তো তুমি কি করবে? ওই বা কি করবে? ওর সাহস আছে আমার নামে গিয়ে বিচার দেবে? তাহলে সারা জীবন ওকে বদনাম নিয়ে বাঁচতে হবে। জাংসি এসে তাকে একটা চর মারে। এরপর বলে, ওর সাহস নেই, কিন্তু আমার আছে। ইয়ংলিন বলে, তুমি এগুলো কি করছো? তুমি নিজের সম্মান নিজে নষ্ট করছো? জাংসি বলে, হ্যাঁ করছি, এরপর দেখ তোর কি হয়। তখনই ঝাও এসে ইয়ংলিনকে একটা লাথি মেরে দেয়ালের সঙ্গে ফেলে দেয়। ইয়ংলিন বলে, তুমি এটা করতে পারো না, আমার বাবা এখানকার গভর্নর। ঝাও ইয়ংলিনকে মেরেই ফেলতে চায়, তখন জাংসি এসে তাকে থামায়। ঝাও এরপর তাকে ছেড়ে দিয়ে তার প্রাইভেট পার্টে এমন লাথি মারে যে ইয়ংলিন অজ্ঞান হয়ে যায়। তখন আইয়ান আত্মহত্যা করতে চায়। জাংসি তখন বলে, এটা তুমি কি করছো? কুকুরে কামড় দিলে মানুষ নিজের জীবন দিয়ে দেয়? ও তো একটা কুকুর, ওর জন্য তুমি নিজের জীবন কেন দিচ্ছ? ঝাও বলে, তুমি যদি নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার না করতে পারো, তাহলে তোমার স্বামীর সাথে যে অন্যায় হয়েছে তার বিচার কিভাবে চাইবে? আইয়ান তখন কাঁদতে শুরু করে। সে বলে, আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম, সুন্দরভাবে একসঙ্গে জীবনটা কাটাতে চেয়েছিলাম, তাহলে আমাদের সঙ্গে এরকমটা কেন হলো? কেন আমাদের জীবন এভাবে ধ্বংস হয়ে গেল? জাংসি তাকে সান্ত্বনা দেয়। এরপর দেখা যায় সেখানকার লোকেদেরকে বেঁধে জনগণকে জানান দিতে দিতে নিয়ে আসা হচ্ছিল। পেইয়ান এবং অন্যরাও এগুলো দেখে অবাক হয়ে যায়। জেনোয়ান তার ছেলেকে বলে, তোমার কি হয়েছে? তখন সে দেখতে পায় তার আসলে কোথায় আঘাত লেগেছে। সে তখন ঝাওয়ের দিকে তাকায়। জেনোয়ান ঝাওকে বলে, আপনি আমার ছেলেকে কেন আঘাত করেছেন? ঝাও বলে, আপনার ছেলে একটা মেয়ের সম্মান নষ্ট করেছে। জেনোয়ান বলে, আপনি এটা ইচ্ছে করে করেছেন, আমার ছেলে এরকম করতেই পারে না। আমার ছেলে যদি কিছু করেই থাকতো আপনি এসে সবাইকে জানাতেন। আপনি নিজে নিজে বিচার করেছেন, তার মানে আপনি আইন ভঙ্গ করেছেন। ঝাও বলে, আইন?
আপনি আইন মানেন? যদি আইন মেনে থাকেন তাহলে আপনার জানা উচিত আমি চাইলে আপনার ছেলেকেও মেরে ফেলতে পারি, আর সাথে আপনাকেও। জেনন বলে, আমার ছেলে এটা করেছে এর কোনো প্রমাণ আছে? জাংসি বলে, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। জেনন বলে, পেইয়ান হুজুর, এখনই এর বিচার করা ঠিক হবে না। আমার ছেলে অসুস্থ, আগে আমার ছেলেকে সুস্থ করার ব্যবস্থা করতে হবে। আমি কয়েকদিন সময় চাইছি। জাংসি বলে, না না, এটা হতে পারে না। জেনন তখন নিজের জামার স্লিপ একটু উপরে তোলে। পেইয়ান যখন তার দিকে তাকায় তখন সে দেখতে পায় তার হাতে তার মায়ের ব্যাচ রয়েছে। জেনন বলে, ভালোভাবে ভেবে দেখুন। পেইয়ান তখন বলে, ঠিক আছে, যেহেতু সবাই অসুস্থ তাই আইয়ানও একটু রেস্ট করুক। আমি 2 ঘন্টা সময় চাইছি, এরপর বিচার কার্যক্রম শুরু হবে। জাংসি পেইয়ানকে বলে, আপনি আইয়ানকে বিচার পাইয়ে দেবেন তো? জনগণ আপনাকে ভরসা করে, আমিও আপনাকে ভরসা করি। এরপর দেখা যায় পেইয়ান জেননের সঙ্গে দেখা করতে তাদের পুরনো একটি আলাদা গোডাউনে যায়। জেনন তাকে বলে, অনেক বছর ধরেই এখানে অস্ত্রের কারবারি চলছে। এই এ গ্রেডের অস্ত্রগুলো আপনার, এগুলো আপনার মা আপনার জন্য বানিয়ে রেখেছে যাতে একদিন আপনি সারা রাজ্যে রাজ করতে পারেন। আমার ছেলে যদি কিছু হয় তাহলে আপনার মাও কিন্তু ফেঁসে যাবে, কারণ এই সকল কিছুর অ্যাকাউন্টেন্ট বই আমার কাছে আছে। তাই বিচার ভালোভাবে করবেন। আমার একটাই ছেলে, আমার ছেলে যেন কিছু না হয়। পেইয়ানের রাগে শরীর জ্বলে যাচ্ছিল, তবে সে কি বা বলবে। পেইয়ান বাইরে এসেও এগুলো ভাবতে থাকে। এদিকে জাংসি পানি ওঠানোর সময় হঠাৎ করে পড়ে যেতে থাকলে ঝাও এসে তাকে ধরে ফেলে। জাংসি বলে, আমি আইয়ানের জন্য পানি নিতে এসেছিলাম। ঝাও বলে, আমি ওর কাছে একটা দাসী পাঠিয়েছি, তুমি বিশ্রাম করো। সে জাংসির চোখে পানি দেখে বলে, তুমি কি ভয় পাচ্ছ? জাংসি বলে, না, আমার শুধু আইয়ানের জন্য খারাপ লাগছে। এরপর বিচার কার্যক্রম শুরু হয়। আজ বিচারপতি হিসেবে আছে পেইয়ান, যেহেতু আগেরবার ঝাও ছিল। পেইয়ান জেননকে বলে, আপনার বিরুদ্ধে আরোপ আছে যে আপনি ইচ্ছা করে আপনার কারখানায় আগুন লাগিয়েছিলেন। জেনন বলে, এটা কেমন কথা? 2 মাস আগে আগুন লেগেছিল, তবে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আইয়ান বলে, আমার স্বামী সেন ধরতে পেরেছিল যে কারখানায় 2 ধরনের ধাতুর কাজ হয়। এই গ্রেডের ধাতুর অস্ত্রগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায়। এই বিষয়টা সে জেনে ফেলেছে বলে আপনারা তাকে ইচ্ছা করে মেরে ফেলেছেন। আমার কাছে প্রমাণও আছে, আমি প্রমাণ পেইয়ান হুজুরকে দিয়েছি। পেইয়ান তখন বলে, হ্যাঁ, ও আমাকে একটা জিনিস দিয়েছে, আমি সেটার পরীক্ষা করিয়েছি, আর পরীক্ষার ফলাফল এসেছে যে অস্ত্র বানানোর ধাতু আর এটার ধাতু একই। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। পেইয়ান বলে, যেহেতু এই বিষয়ে কোনো শক্ত প্রমাণ নেই তাই এই কেস পরে চলবে। আগে ইয়ংলিন, তুমি বলো তুমি কি অন্যায় করেছো? ইয়ংলিন বলে, হ্যাঁ, আমি ওর সম্মান নষ্ট করেছি, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। এটা শুনে সবাই তার দিকে তাকালে ইয়ংলিন বলে, ও আমাদের বাড়ির দাসী, তাই ওর সঙ্গে আমি যা ইচ্ছে তাই করতে পারি। আইয়ান তখন বলে, আমি কবে তোমার দাসী হলাম? আমি নিজেকে তোমাদের বাড়িতে বিক্রি করেছি কবে? ইয়ংলিন তার বাবাকে বলে, বাবা, এবার তো তুমি আর চুপ করে থেকো না। তার বাবা তখন বলে, অনেক বছর আগে আমি আইয়ানের বাবার জীবন বাঁচিয়েছিলাম, তখন সে আমার প্রতি কৃতজ্ঞ হয়েছিল। সে অনেক গরিব মানুষ ছিল, তাই সে নিজেকে আমার কাছে বিক্রি করে দিয়েছিল। আর সে এই মর্মে সাক্ষ্য দিয়েছিল যে তার পরবর্তী প্রজন্ম যারাই আসবে তারা আমাদের পরিবারের দাস দাসী হয়ে থাকবে। সে প্রমাণও দেখায়। আইয়ান বলে, আমার বাবা কখনোই এটা করতে পারে না। তারা সবাই সিল দেখে বলে, এটা তো 20 বছর আগের সিল, তখন রাজ্যে অন্য একজন গভর্নর ছিল এবং তার সিল এরকমই ছিল। তার মানে প্রমাণ হয়ে যায় যে সত্যি আইয়ান ইয়ংলিনদের পরিবারের দাসী। তবে ইয়ংলিনের বাবা বলে, যেহেতু আমি তার জীবন বাঁচিয়েছিলাম তাই আমি চাই না যে তার পুরো প্রজন্ম আমার বাড়িতে দাসী হয়ে থাকুক, তাই আমি এই কথাটা এতদিন কাউকে বলিনি। পেইয়ান বলে, যদিও সে আপনার বাড়ির দাসী হয় তারপর কি আপনার মনে হয় না আপনার ছেলে অন্যায় করেছে? জেনন বলে, হ্যাঁ, আমি ওকে ভালো শিক্ষা দিতে পারিনি, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আইয়ান যদি আমার ছেলেকে বিয়ে করে আমি তাকে সসম্মানে আমার বাড়িতে আনবো। পেইয়ান বলে, আইয়ান, এবার তুমি বলো তুমি কি করবে? তুমি যদি রাজি থাকো তাহলে আমি নিশ্চিত করব যে তুমি ইয়ংলিনের একমাত্র স্ত্রী থাকবে এবং তোমার দিকে চোখ তুলে তাকানোর অধিকার কারো থাকবে না। এটা শুনে সবাই তো অবাক হয়ই। আইয়ান তখন জোরে জোরে হাসতে থাকে। মানে পৃথিবীতে কাকে বিশ্বাস করবে মানুষ? সে মাথার হেয়ারপিন খুলেই ইয়ংলিনকে মারতে চায়। তখন একজন সৈনিক তলোয়ার নিয়ে আসলে ঝাও এসে তলোয়ারটা হাত দিয়ে ধরে ফেলে। এরপর ঝাও তলোয়ারটা হাতে নিয়ে বলে, এই কি আপনার বিচার মার্কিউস? জেনন বলে, বিচার শেষ হয়ে গেছে। ঝাও তখন তলোয়ারটা উপরে ছুঁড়ে মারে। সে বলে, কিভাবে বিচার শেষ হয়ে গেল? মার্কিউস বলে, এখানে এখনো অনেক কিন্তু রয়েছে, তাই 3 দিন পরে আবার এটার বিচার বসবে। এরপরে ঝাও চলে যেতে থাকলে পেইয়ান জাংসিকে ডাকে। জাংসি তার দিকে একবার তাকিয়ে আইয়ানকে নিয়ে চলে যায়। তার পেইয়ানের ওপর থেকে সম্পূর্ণ ভরসা উঠে গেছে। আইয়ানের স্বামীর বিচার তো দূরে থাক, আইয়ানের নিজের বিচারই সে করতে পারেনি। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। এই ড্রামাটা অনগোয়িং চলছে। এর এখনো 10টি এপিসোড আসা বাকি আছে। সবগুলো এপিসোড আসতে কম হলেও আরো 1 সপ্তাহ সময় প্রয়োজন। তাই আমি তোমাদেরকে বলছি, ইনশাল্লাহ এরপরে
আমি সবগুলো পার্ট একসঙ্গে করে শেষ পার্ট আপলোড করে দেব। আমি তোমাদের সবার কমেন্টই পড়ি এবং আমি জানি যে তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো, কিন্তু ড্রামাটা অনগোয়িং, তাই আমার কাছে সবগুলো এপিসোড নেই। যাই হোক, এবার তো আমি বলে দিলাম, এরপর ইনশাল্লাহ লাস্ট পার্ট আসবে আর সবগুলো পার্ট আসতে একটু দেরি হবে। আমি জানি আমার আজকের ভয়েস শুনতে তোমাদের অনেক কষ্ট হয়েছে। আসলে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েস একটু খারাপ শোনা যায়। তবে তোমরা এই বিষয়টাকে ইগনোর করো। তোমরা ভালো থেকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, ভিডিও কখনোই ডাউনলোড করে দেখো না। ডাউনলোড করে দেখলে আমাদের রিচ অনেক কমে যায়, তাই চেষ্টা করো অনলাইনে থেকে ভিডিওটা দেখার জন্য। যাই হোক, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।